একটা হচ্ছে মোটরোলা কোম্পানি আর একটা হচ্ছে সিঙ্গাপুরের কোম্পানি। মোটরোলা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল প্রায় 27 কোটি টাকা, আর আরেকটা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল তারটা প্রায় অলমোস্ট 50 কোটি টাকা। মানে এরকম ডিফারেন্স, সো বিগ ডিফারেন্স। বাট এটাকে পার্শ্ব করছিল আমাদের মানে আরাফাত রহমান কোকো সাহেব, এবং উনি খুব সিরিয়াসলি এটা নিয়ে পার্শ্ব করছিলেন। এবং এই জিনিসটা নিয়ে একদিন তো আমার বাসায় আসলেন রাত্রিবেলা 12:30টার সময় এসে প্রায় 1:30 করে আমার সাথে রীতিমতো খুব খারাপ ব্যবহার করলেন। আমাকে বললেন যে আপনাকে 1 নম্বর হয় টেন্ডারটা আমাকে দিতে হবে, না হলে ক্যান্সেল করতে হবে। আমি বললাম আমি আপনাকে তো দিতে পারবো না, আই এম সরি, বিকজ দ্য প্রাইস ইজ সো বিগ ডিফারেন্স অ্যান্ড আই জাস্ট ক্যানট ডু ইট। দিস ইজ নাম্বার 1। অলমোস্ট 23 কোটি টাকা, অলমোস্ট 23 কোটি টাকা ডিফারেন্স। 23 কোটি টাকা মানে কি অলমোস্ট মানে ডাবলের কাছাকাছি। মানে এটা ইটস নট মানে অলমোস্ট ডাবলের কাছাকাছি। কারণ 50 কোটির ডিলের মধ্যে মানে 25 কোটির মধ্যে 23 কোটির ডিল ডিফারেন্স মানে ইটস বিগ ডিফারেন্স, 90% ডিফারেন্স হয়ে গেছে। তো এখানে আমি তখন তাকে বললাম যে সেকেন্ড পয়েন্ট, উনি বলেন যে তাহলে রিটেন্ডার করেন। আমি বলছি রিটেন্ডার করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমাদের বাজেট মানে নেক্সট রিটেন্ডার করলেও আমার একটা ফান্ড ল্যাপসেস হবে, এবং আমি যদি রিটেন্ডার করতে যাই এখন আমার যে অফিসাররা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে, মনে করবে যে স্যার এটা একটা ফেয়ার ডিল, এত ভালো প্রাইস পেয়েছি, এখন আমরা এটা রিটেন্ডার করাটা এটা তার মানে কি কোনো দামে কই কালা হয়, এরকম একটা ভাব হয়তো ভাববে। আমি এই কথা বুঝার চেষ্টা করছি আর কি, বাট সে শুনে এবং লাস্ট পর্যন্ত নাম করে আপনাকে আমি দেখে নেবো, এইভাবে উনি বললাম আমাকে। এটা নিয়ে আবার আমেরিকান এম্বাসি, যেহেতু মোটরোলা কোম্পানির মানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারার হচ্ছে, মোটরোলা ম্যানুফ্যাকচার হচ্ছে আমেরিকা, তো ইউএস এম্বাসি থেকে তারাও পার্শ্ব করতো বিভিন্ন সময় ইউএস মানে মোটরোলাকে নিয়ে, এবং ওই টেন্ডার যেদিন ড্রপিং হয় ইউএস এম্বাসি থেকে কমার্শিয়াল কাউন্সিল সেখানে ছিল। তো সেখানে ইউএস এম্বাসির থেকে ওরা দেখে, আমি সে কথা বললাম দেখো এটাকে ইউএস এম্বাসি থেকে অ্যাম্বাসেডার আমাকে চিঠি দিচ্ছে ইতিমধ্যে 1-2বার 3বার স্পেসিফিকেশন নিয়ে, এবং আমরা রিপ্লাই করেছি, এবং তারা জানতে চায় এবং প্রত্যেকটা জিনিসে এইটাকে রাখছে। আর এখানে আমি রিটেন্ডার এখন প্রশ্নই উঠে ইম্পসিবল। বাট এখানে দেখলাম কোকো খুব খেপে গেল, খেপে গিয়ে তো চলে গেল। আমি পরের দিন ম্যাডাম আমাকে ডাকলেন এবং ম্যাডাম আমাকে বললেন যে আমি তো বাসায় যেতে পারি না, এখানে তুমি আমার মানে পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে। বললাম যে আমার কালকে সব জিনিসপত্র ভাঙচুর করছে ইত্যাদি করেছে এই কোকো। তখন বলে যে এখন আমি তো আমার একটা সোসাইটিতে এটা কি করা যায় না। আমি শুধু ম্যাডাম কেমনি করবো, প্রাইস ডিফারেন্স হচ্ছে 23 কোটি টাকা, 27 কোটি টাকার জিনিসের মধ্যে 23 কোটি টাকা যদি ডিফারেন্স হয়, এই 90% ডিফারেন্স, হাউ ক্যান আই অ্যাকসেপ্ট ইট? মানে এটা তো ম্যাডাম সম্ভব না। ম্যাডাম বুঝলেন জিনিসটা, উনি বুঝে চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না, বলেন আমাকে। ম্যাডাম চুপ হয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে তো আমি আমার মতো এটা প্রস্তাব পাঠিয়ে দিলাম, কি বলে পারচেজ কমিটিতে দিয়ে দিছি। তারেক সাহেব কি বলেছিলেন? তারেক সাহেব আমাকে বলেছিলেন, উনি আরেকটা ইস্যুতে বলেছিলেন, এটা না, উনি অন্য আরেকটা ইস্যুতে বলছেন যে বাবা ভাই আমাদের বাসায় তো আপনি একটু ঝগড়া লাগাই দিচ্ছেন, কোকোর কোনো কাজ আপনি করেন না, এবং সে তো আমাদের বাসায় অশান্তি নিয়ে আসছেন, আপনি একটু কোকো কাজগুলো থাকলে একটু করে দিয়ে দেন, কারণ কোকো তো কথা কারো শুনে না, জিনিসপত্র ভাঙচুর করে ইত্যাদি ইত্যাদি, এরকম কথা। মানে সে খুব হাম্বেল হতে আমাকে এই কথা। তো পুলিশের ড্রেস করার ব্যাপারে একটা দুর্নীতি টাইপ হয়েছিল, শোনা গিয়েছিল, এটা কোন কোম্পানি কে কিভাবে করেছিল ছাপ্পা মারা? এটা ইনফ্যাক্ট আমি খুব কিছুই জানি না, কারণ এই দুর্নীতি কতটুকু হয়েছে বা হয়নি আমার খুব নজরে নেই, কিন্তু এটা আমি শুনেছি যে ডান্ডি নাইন নাকি কাজটা পেয়েছে। আমি চেক করার সুযোগ আমি চেক করতে চাই নাই, আমরা আসলে কোনো ডিপার্টমেন্টের এইসব জিনিসগুলো যেটা ফাইল আমার কাছে আছে তখন সেটা আমরা দেখি, এছাড়া খুব একটা আমি দেখিও না, আনলেস মানে এইটাকে মানে ইট ডিমান্ডস মাই অ্যাটেনশন। তো আমি এটা সম্বন্ধে জানি না, কিন্তু শুনেছি যে ডান্ডি নাইন নাকি কাজটা পেয়েছে, এবং সেটাও নাকি প্রপার টেন্ডারের মধ্যে পেয়েছে। বাট দেয়ার যে অভিযোগ আছে যে এখানে দুর্নীতি হয়েছে, এরকম একটা অভিযোগ আছে। ডান্ডি নাইন হচ্ছে সাইদ ইস্কান্দার এবং তারেক রহমান মামুন ইন্দ্রা পার্টনার ছিলেন, পরবর্তীতে পার্টনার আছেন কিনা আমি জানি। হাউ কুড দে গেট এটা? যেহেতু তারা রুলিং পার্টিতে আছে, এটা তো তাদের নেওয়াই ঠিক হয় না। এটা তো আপনি তো এথিক্স এর প্রশ্ন নিয়ে এসেছেন। এখন কেউ যদি এথিক্স মানে ভেরি গুড, কেউ যদি না মানে আপনি হাউ ক্যান ইউ ফোর্স হিম?
এটা তো নিজস্ব সত্তা থেকে এই এথিক্স অস্ত্র ক্রয়ের দুর্নীতিটা কিভাবে হয়েছিল? অস্ত্র ক্রয় দুর্নীতি খুব যে হয়েছে, মানে এখানে আমরা তো উই গট এ ভেরি গুড প্রাইস। মানে যেমন আমরা অস্ত্র যে চাইনিজ রাইফেল কিনেছি মাত্র কত 2000 টাকা না কত টাকা করে, মানে এত এক্সেলেন্ট প্রাইস। যেমন 2000 টাকা করে চাইনিজ রাইফেল কিনেছি, তারপর আপনি শর্ট গান কিনেছি মাত্র 5-6 হাজার, না পিস্তল করে কিনেছি 5-6 হাজার টাকা করে মাত্র 2000 না 3000, মানে এত ভালো প্রাইস পাইছি আমরা অস্ত্র করে। Yes, the most of the weapon you bought from the Pakistan. না না না, পাকিস্তান থেকে তো একটা ছোট্ট পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আপনার পরিদর্শনে গিয়েছিল আপনার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। পাকিস্তানের যেটা কিনেছি এটা খুব ছোট, এবং এখানে প্রতি অস্ত্র প্রতি $100 করে আপনারা পেয়েছেন। এটা পাকিস্তানেরটা আমি মানে যেটা আমি জানি এটা হচ্ছে র্যাবের পারচেজ। এটা একটা ছোট পারচেজ, মাত্র আপনার কত 500 পিস বা এরকম বা কিছু হবে। এই যে আমাদের একটা মানে অটোমেটিক সাবমেশিন গান, এটা কেনা হয়েছিল। বাট ইট ইজ স্মল ডিল। আমি আমার ঠিক জানা নাই আদৌ ওইখানে $100 করে কেউ নিয়েছে কিনা, আমি খুব একটা নজরও জানি না এটাতে। আমার আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট ইট। ওয়ালটেল সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ বলবো। ইয়েস, ওয়ালটেল ব্যাপারে ইনফ্যাক্ট 2005 সালের মার্চ এপ্রিলের দিকে নাইম মাহতাব নামে, যিনি এখন সিইও ওয়ালটেলের, তিনি আমার সাথে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে পার্টির জন্য 20% করে পার্টির জন্য একটা শেয়ার দিতে চান, তখন বলেছিলেন। এবং পার্টির জন্য একটা শেয়ার দিতে চান এবং হি ওয়ান্টস দ্যাট আমরা ওনার লাইসেন্স হয়ে গেছে, হি হ্যাড দ্য লাইসেন্স অফ মানে যে ল্যান্ড টেলিফোনের ফর ঢাকা জোনের জন্য, এবং হি হ্যাড দ্য ফ্রিকোয়েন্সি এভরিথিং। অনেক কিছু কিছু কাজ আগায় নিয়ে যাচ্ছে আর কাজগুলো আগাতে পারছে না, যাতে একটা গভর্নমেন্টের বা পার্টির যদি একটা সাপোর্ট থাকে তাহলে কাজটাকে দ্রুত আগাইতে পারবে এবং করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো আমি খুব একটা অ্যাটেনশন দিই না, আমি দেখেন আই এম নট ইন্টারেস্টেড এবং আমাকে বাদ দেন। তো উনি, আমি ওনাকে এইভাবে বলে বিদায় করে দিয়েছি। বাট ওই নাইম আবার সেপ্টেম্বর অথবা অক্টোবর ওই একই বছর 2005-এর সেপ্টেম্বর অক্টোবর, মানে অলমোস্ট 5-6 মাস গ্যাপ বা 4-5 মাসের গ্যাপে আমার সাথে দেখা করতে চান। কি বলে, আমার এক বন্ধু আছে সিঙ্গাপুরে থাকে, নাম হচ্ছে বাদল সাহেব। তিনি আমাকে ফোন করলেন কয়েকবার যে বাবুল ভাই নাইম, আমি দেখো নাইম আসলে যে কথা বলতে চাই আমার খুব ইন্টারেস্ট নাই, আর এইসবের মধ্যে আমি কথা বলতে চাই না। তখন উনি বলে যে বাবা একবার দেখা করেন। তখন আমি এক ক্লাস রাজি হলাম, বারবার ফোন করে আমাকে। তো রাজি হলে তখন নাইম আমার বাসায় আসলো, এবং বাসায় আসলে তখন আমি নাইমকে শুনলাম। সে দুটো জিনিসই আমাকে এমফেসাইজ করলো। একটা হচ্ছে যে উনি হাই প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, আরেকটা হচ্ছে যে আপনার এইখানে যে শেয়ার, সেদিন শেয়ারটা আমি শুনেছি যে পার্সেন্টেজ বলেছি 20%-এর কথা, 20% শেয়ার আমি দিতে চাই ফর দ্য পার্টি, এবং হাই প্রফিটেবিলিটি এসে এখানে সব কাজই আছে, একটু আমাদেরকে পুশ করলে আমরা টেক অফ করতে পারি। তখন আমি একটু মানে এনকারেজ ফিল করলাম এই কারণে, কারণ তারেক সাহেব আমাকে বলতেছেন আমাদের একটা পার্টির একটা রেগুলার ইনকাম একটা দরকার, যেটাতে 1-2 কোটি টাকা বা 3 কোটি টাকা মান্থলি ইনকাম আছে, যে এরকম একটা কিছু যদি থাকতো তাহলে আমাদের চাঁদামান্দা নিতে হয় না, এরকম একটা কথা তারেক সাহেব আমাকে আগে বলেছিলেন। তো আমি তখন নাইমকে বললাম যে ঠিক আছে, যেহেতু পার্টির জন্য বলছেন, আমি তো ইন দ্যাট কেস আই নিড টু টক উইথ ম্যাডাম অ্যান্ড তারেক বোথ, উইদাউট হ্যাভিং ডিসকাশন উইথ দ্যাম আই ক্যানট সে ইউ এনিথিং। তখন উনি বলল ঠিক আছে, আমরা কথা বল। তো আমি তারেক সাহেবকে গেলাম, ওনাকে বোঝালাম, উনি শুনলেন। শোনার পরে আই ফাউন্ড হিম হি ওয়াজ সো এনকারেজ, এবং মানে উনি ইন্টারেস্ট শো করলেন, এবং তারেক সাহেব তখন উনি এটা শুনে আমাকে বললেন যে আপনি আম্মুর সাথে কথা বলেন, একটু কথা বলে এটা আগাতে পারেন, তবে একটু শেয়ারটা একটু বাড়িয়ে নেওয়া যায় কিনা, 20% না আর একটু বাড়াতে পারেন কিনা। আমি বলছি ঠিক আছে, আমি দেখবো। তো আমি ম্যাডামের সাথে কথা বললাম, তারেক সাহেবের কথাও বললাম ম্যাডামকে যে ম্যাডাম তারেক সাহেব এই কথা বলছেন, এবং এইটা এই ম্যাডামও ইন্টারেস্ট শুরু করেছে, ঠিক আছে করো। ম্যাডাম আবার একটা অন্য কথা বললেন যে ওইটা ডকুমেন্টেডটা যেটা প্রপারলি থাকে, ঠিক আছে সেটা আমি দেখি। তো আই হ্যাভ গট দ্য ক্লিয়ারেন্স ফ্রম তারেক এন্ড ম্যাডাম বোথ। দেন আমি ইন বিটুইন হয়েছে কি যে নাইম সাহেব আসার পরেই একদিন বা দুদিন পরেই তারেক সাহেবের সাথে কথা বলার আগেই তুহিন সাহেব আসছিলেন। তুহিন সাহেব হচ্ছে তারেক সাহেবের খালাতো ভাই। তুহিন সাহেব এসে আমাকে বললেন, সে বোধহয় কারো কাছে শুনছে যে নাইম আমার কাছে আসছে, সে আমাকে জিজ্ঞেস করলো যে বাবু ভাই আমি তো অনেকদিন থেকে এই ওয়ালটেলের সাথে কাজ করছি, এখানে আপনি কি ইনভলভ হয়েছেন বা আপনার কাছে কি নাইম আসছিল? আমি সে নাইম আসছিল, আমি ইনভলভ এখনো বলা যাবে না, আমি ম্যাডাম এবং তারেক সাহেবের সাথে কথা বলা ছাড়া
এটার ব্যাপারে আমি হ্যাঁ বা না আমি কিছু বলতে পারবো না। ম্যাডাম যদি হ্যাঁ বলেন আমি হ্যাঁ থাকবো, না বললে না থাকবো। বলে ঠিক আছে। তখন বলে ঠিক আছে, আমার তো কিছু করার নেই, বাট সে আমাকে ডিসকারেজ করছিল যাতে আমি এটার মধ্যে না যাই। তো এখানে আপনার কত % শেয়ার প্ল্যান? আমি আসছি এখন সেই শেয়ারটার মধ্যে। তারপরে যখন কি বলে ইউকে নাইমকে বললাম, নাইম বলে যে বাবু ভাই আপনাকে আমি জানাবো শেয়ার আমি একটু নিজের আলোচনা করে নিই। ইন বিটুইন নাইমের যে হেল্পগুলোর প্রয়োজন পড়লো সেটা আমি জানতে চাইলাম। তো তার হেল্প দরকার পড়লো বিটিআরসিতে যে ইকুইপমেন্ট আসছে সেটাকে ক্লিয়ারেন্স করানোর জন্য হিনের সার্টিফিকেট, কারণ বিটিআরসির চেয়ারম্যান তার সাথে কথা বলে, বিটিআর চেয়ারম্যানকে আমি 2-3 বার বলে ফোন করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিলে হি গট ইট ডান। তারপর আরজিএসিতে সমস্যা ছিল সেটা আমি করে দিলাম। তারপর তার সমস্যা ছিল, দুটা কেস হয়েছিল, মানে তাদের একটা রাইভাল গ্রুপ আছে তার এগেনস্টে আমজাদ খানের সাথে। আমজাদ খান একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটার মধ্যে আমি ইনকোয়ারি অ্যান্ড রিপোর্ট আমি লিখে দিয়েছিলাম। আমজাদ খানটাকে? আমজাদ খান হচ্ছে নাইমের সাথে আগে একসাথেই ছিল, পরে এরা মানে তার এগেনস্টে চলে গেল, দুজন রাইভাল হয়ে গেল। পরে আপনি কাজগুলো করে দিয়েছেন? এগুলো কাজগুলোকে মোটামুটি করে দিয়েছি এবং এখানে বিটিডিবি ইন্টারভেনশন করে দিয়েছি। বরকতুল্লাহ বুলু কেম ইনটু বিং? বরকতুল্লাহ বুলুকে যেহেতু আরজিএসসি হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স এন্ড হি ইজ দ্য অ্যাডভাইজার টু মিনিস্ট্রি অফ কমার্স, সেই জন্য বরকতুল্লাহ বুলুকে আমি একবার ফোন করেছিলাম যে এটাকে করা যায় কিনা। আর নাইম মাহতাবের সাথে আলাদাভাবে ইনভলভ আছে কিনা দ্যাট আই রিয়েলি ডোন্ট নো। তো এখন এটা যেমন কাজগুলো অনেক এগিয়ে গেছে, তখন নাইম আরেকদিন এসে বলে বাবু আপনি শেয়ার কথা বলছেন, আপনি এত খাটাখাটি করছেন, আপনাকে আমি একটু পার্সেন্টেজ শেয়ার দিতে চাই, পার্টির জন্য আরো 2-3% আমি বাড়িয়ে দিচ্ছি, আপনাকে আমি দিচ্ছি 3-4% না কত পার্সেন্ট বলবো। তখন আমি বললাম যে দিচ্ছেন যখন এত এত ইয়ে দেবেন কেন, আরো একটু বাড়ানো যায় কিনা, আমারটার কথা বললাম। তখন সে আমারটা আরেকটু বাড়িয়ে দিতে এগ্রি করলো এবং সেটাকে বাড়িয়ে বোধহয় 6-7% আমাকে দিচ্ছে আর পার্টিকে 3, তাহলে টোটাল বোধহয় 30%-এর মতো দেওয়া হয়েছে। এটাকে ডকুমেন্ট করা হয়েছে সিঙ্গাপুর একটা কোম্পানির সাথে, যে মানে এটাকে প্রপারলি ডকুমেন্ট করা হয়েছে, প্রপারলি লয়ার দেখে, যাতে সিঙ্গাপুরের একটা কোম্পানির মাধ্যমে এটা ডকুমেন্টেড করা। আর আপনার বন্ধু মাহতাব সাহেব কত % শেয়ার কিনেছে, কত টাকা? এখানে আর এখানে এক পর্যায়ে নাইম ওয়াজ সাফারিং ফ্রম সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এক পর্যায়ে সে আমার কাছ থেকে লোন নিয়েছে। আমার মানে মানে ওই যে আমাদের অনেকগুলো সিস্টার কোম্পানি আছে, সেই সিস্টার কোম্পানি থেকে আমি বলে দিয়েছিলাম আমার ভাইকে যেতে 1 কোটি টাকা সে চাচ্ছিল, সেই লোনটা আমরা দিয়েছিলাম। সেটা এখানে কি স্যার যে যেমন এই ওয়ালটেলটা তো পারমিশন পেয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, জি, তারপরে দীর্ঘদিন কেন এটা পড়েছিল তা আমি কিছুই জানি না। তো যখন জানেন না, এই সেপ্টেম্বর অক্টোবর 2005 এসে যখন নঈম মেহতাব এসে আপনার সাথে যোগাযোগ করলো, ডিড ইউ ইনকোয়ার দ্যাট এটার ভিতরে কি সমস্যাটা আছে? আমি ডিটেইলে যাই নাই, তার সমস্যাটা শুনেছি এবং what I did, I made a call to Hassan Arif, the ex-Attorney General, because আমি নাইমকে জিজ্ঞেস করছিলাম who is your lawyer? নাইম বলল যে my lawyer is Hassan Arif. And Hassan Arif, he worked with me, we worked together in Home Ministry, বিভিন্ন কাজে Attorney General নিয়ে আসতেন। আমি ব্যক্তিগতভাবে Did you find out that what was the problem? ওই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। But illegally you tried to help Mr. Noim, যেখানে আপনি জয়েন্ট স্টক এক্সচেঞ্জে লোকজন সরাই ফেলছেন, চেঞ্জ করেছেন, দেন ইনফ্লুয়েন্স খাটিয়েছেন যেটা ওদের ফেভারে যাওয়ার জন্য। ওয়ারাজ মিস্টার আমজাদ একটা কেস করেছিল, তো সেই কেসের যে কোয়ারি সেটা না গিয়ে কিভাবে তাকে হ্যারাস করা যায় সেই জিনিসটা পন্থা নিয়ে আপনার একটা মডেল অপারেন্ডে আপনার অফিসার সেটা সাইন করেছে। তো এটা কি ঠিক হয়েছিল? না, ওইটা তো মোটেও ঠিক হয়নি যেভাবে করেছে। দ্যাট আই এগ্রি উইথ ইউ, বিকজ আমি এটা দেখেছি সেদিন এবং দেখে তো আই এম শকড যে বাদীর কমপ্লেন না করে বাদীকে এগেইনস্টে কোয়ারি রেডি করেছে। এখানে জিনিসটা ফেয়ার হয় নাই। যেমন আপনারা সাব্বির হত্যা মামলায় পরে আপনারা টাকা নিয়েছেন, ওয়ালটেলের এক পার্টি, 2 জন পার্টি ছিল, এক পার্টির উপরে আপনারা একতরফাভাবে ডিসিশন নিয়ে কাজ করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে আপনারা শেয়ার নিয়েছেন। অর্থাৎ আপনাদের ইন্টেনশনই হলো যে পার্টির জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য টাকা লাগবে, সেক্ষেত্রে দেশ বা জাতি যেখানেই যাক
এটাই তো প্রমাণ পাচ্ছে। ওইটা মানে মানে এক সেন্স আপনি বলতে পারেন, বাট আরেক সেন্সে সেটা মানে পুরোপুরিভাবে মানে এই কথাটা প্রপার কতটুকু হবে সেটা আমি ইয়ে করতে চাই যে এক্স্যাক্টলি তা না, বাট মানে এখানে দুর্নীতি তো আছেই, সেটা আমি একমত হব, সেটার সাথে আমি দ্বিমত করছি না, আই এম নট ডিফারিং উইথ ইউ, বাট হওয়া উচিত হয় না। লেট মি কনফেস দিস ওয়ান। ওয়ারিড টেলিকম, যেটা হলো ভাবি গ্রুপ অফ দুবাই, এটা একটু সুন্দরভাবে অল্প কথায় সুন্দরভাবে বলেন। এটা হচ্ছে আপনার দীর্ঘদিন থেকে এই ধাবি গ্রুপ এনেছে হচ্ছে আমাদের লবি সাহেব, এবং লবি সাহেব কোকোকে ইনভলভ করেছে। তো লবি কোকো ওয়াজ দ্য এজেন্ট, আরেকদিকে এজেন্ট ছিল নাসির রহমান। তারা কাজ করছিল, কিন্তু ধাবি গ্রুপের সাথে সমস্যাটা মানে তারা চেষ্টা করতে নেগোসিয়েট করতেছিল বিটিআরসির সাথে, যাতে মানে জলদি বিটিআরসিও চাচ্ছে মতো একটা টেন্ডার করবে, টেন্ডারে একটা মানে মোবাইল নতুন অপারেটর কোম্পানি দিবে, মানে লাইসেন্স দিবে। তো এখন বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক ছিলেন, উনি এই চাচ্ছিলেন যে যে এই আমরা লাইসেন্সকে কোনো ফিজ নেওয়া হয় না, আগে যে গ্রামীণ তারপর হচ্ছে সেবা, এটা আমরা জানি। এখন আপনি শুধু বলবেন এটার ভিতরে কোথায় কি দুর্নীতিটা হয়েছে, কোথায় কে কতটুকু পেয়েছে। দুর্নীতিটা তো হয়েছে আপনার এখানে টোটাল $15 মিলিয়ন তারা দিয়েছে। এই টাকাগুলো কিভাবে কে কত নিয়েছেন আপনারা? এখানে $15 মিলিয়ন মধ্যে প্রথমে এখানে ফার্স্ট অফ অল লবি সাহেবকে এবং আমাকে $1 মিলিয়ন দিয়েছি। আমি লেট মি স্টার্ট ফ্রম মাই সাইড। তারপর দ্বিতীয়ত, এবং আপনারটা কোথায় গেল টাকা? আমারটা সিঙ্গাপুরে গেল, এবং সেখান থেকে সিঙ্গাপুরে কার অ্যাকাউন্টে? সিঙ্গাপুরে একটা কোম্পানি অ্যাকাউন্টে আমি নিয়ে এসেছি। এই কোম্পানিটা কার? কোম্পানিটার মালিক, এটা ইজ লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং এখানে মালিকানা 5-7 জন আছে। এবং কে কে আছে? নাম আমি সবার নাম জানি না। আপনার কত পার্সেন্ট আছে? এখানে আমার কোনো পার্সেন্টেজ নেই, আমার ভাইয়ের পার্সেন্টেজ আছে এই কোম্পানিতে। মানে আপনার ভাইটাই আপনার? হ্যাঁ, ভাইটাই আমার। আচ্ছা আচ্ছা, তো এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তো সেই কোম্পানির এখন বোধহয় $4.5 লাখ না কত ডলার আছে, যেটা আমরা এগ্রি করেছি টু দিতে ইউ। আর থার্ডলি আসতেছে আপনার এখানে যে আপনার কোকো নিয়েছে ভিলা করার জন্য, কেনার জন্য $1.5 মিলিয়ন প্লাস মাইনাস। তারপর লবি ভাইয়ের অ্যাকাউন্টে এসছে $25 কোটি প্লাস মাইনাস। তারপর $20 কোটি ম্যাডাম আমাকে বলছেন, ম্যাডাম আমাকে বললেন যে তুমি এইখানে পুরো টাকাটা এক লবির এখানে না যায়, যাতে তুমিও কিছু এখানে এনে রাখতে পারো কিনা দেখো। তখন আমি বললাম যে ঠিক আছে দেখি। তারপর 2-3 বার বলার পর আমি এগ্রি করলাম, করে ওইখানে $20 কোটি মানে আমার তত্ত্বাবধানে ওই যে আমাদের বিভিন্ন সিস্টার কোম্পানি যেগুলোর মধ্যে ফাইট মানি ডিক্লেয়ার করা আছে তার ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। এফডিআর ফর্মে, বিভিন্ন ফর্মে এই টাকাগুলো ছিল। টাকাটা হচ্ছে তো ওইটা ওয়ারেড টেলিকম ওখান থেকে আপনারা পেয়েছেন। তো এখন এই $20 কোটি টাকার মালিকটা তো হচ্ছে পার্টির জন্য 10 মিলিয়ন, 5 মিলিয়ন ভাগ ছিল, 5 মিলিয়ন ছিল কোকো, আর কোকো আরো 5%, আমি জানতাম 10%, আমাকে লবি বললো যে আজকে শুনলাম 5% আরো এক্সট্রা নাকি, সেটা 10% না 5%। তো এনিওয়ে যাই শেয়ার তো পাইনি। $15 মিলিয়ন মধ্যে আমি 15 মিলিয়ন টোটাল ডলারটার আমি মানে ভাগগুলো দিচ্ছি, যে 25 কোটি লবির এখানে প্লাস মাইনাস, 20 কোটি আবার এখানে প্লাস মাইনাস, আমার এখানে 1 মিলিয়ন, লবির এখানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন কোকো সিঙ্গাপুরে 2টা অ্যাকাউন্ট আর একটা হংকং অ্যাকাউন্টের মধ্যে, সব মিলাই জুলাই another 2 মিলিয়ন প্লাস মাইনাস গিয়েছে। আর ওইখানে আরো কিছু টাকা হয়তো যে সিঙ্গাপুরে মানে সরি সিঙ্গাপুরে মানে আবুধাবিতে যে ভদ্রলোক হ্যান্ডেল করেছেন তার এখানে কিছু টাকা বোধহয় আছে আমার জানা। কোথায়? আবুধাবিতে। আচ্ছা, আর তা ওই যে কে কোথায় কত টাকা নিল, কি করলো, ক্লিয়ারলি বলেন। বাড়ি ঘর? ভিলা কিনছে কোকো, একটা $1.5 মিলিয়ন নিছে, কিন্তু $1 মিলিয়ন একটা ভিলা কিনেছে কোকো লবির ছেলের নামে। লবির ছেলের নামে 1 মিলিয়ন দিয়ে একটা ভিলা কিনেছে, আর সে তো 2 মিলিয়ন নিয়ে আসছে তার হংকং সিঙ্গাপুর অ্যাকাউন্টগুলোতে। আর হচ্ছে ওই যে 20 কোটি, 25 কোটি, আর আমরা 2 মিলিয়ন, এই তো এগুলাই। আর ব্যালেন্স টাকাটা তুলে গেছে। কোথায় রয়ে গেছে?
ওই আবুধাবিতে। এখন what to do with that? ওইটাকে আনার ব্যবস্থা করতে হবে। আর যে আরাফা কোকো সাহেবের যে বাড়িটা ভিলা কেনা হলো, তো সেটা কিভাবে প্রমাণ করা যাবে যেটা তারিখ এই কোকো সাহেবের? এটা লবির ছেলের নামে, যেহেতু লবি যদি কনফেস করে, লবির ছেলে কনফেস করবে। আর মেশিন রিডেবল পাসপোর্ট, এই ঘটনাটা কি? মেশিন রিডেবল পাসপোর্ট মানে আমার মানে একটা সেটব্যাক আমি বলবো, যে জিনিসটা আমি করে যেতে চাইও পারলাম না, এটা আমার আফসোস হয়ে গেছে। কেন পারলেন না? এটা আমি মনে করবো সাইফুর রহমান সাহেবের ছেলের কারণে। সাইফুর রহমান সাহেব এটাকে আগাতে দেয়নি, কারণ এটাকে প্রথম দিকে উনি খুব ইন্টারেস্টেড ছিলেন। আমরা তো এটা, আমি অনেক লম্বা স্টোরি, এত লম্বা স্টোরি আমি ছোট করে বলছি, যে আমরা ন্যাশনাল কমিটি করে দিয়েছিলাম, যেখানে বিভিন্ন সংস্থাদের থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে এই বড় কমিটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে রিলেভেন্ট ডিপার্টমেন্ট প্রফেসরদেরকে নিয়ে সেই ন্যাশনাল কমিটি কানাডা গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশ ঘুরে এসে আমাদেরকে 5-6 মাস 1 বছর পরে 8-9 মাস পরে আমাদেরকে একটা রিপোর্ট, মোটার রিপোর্ট দেওয়ার পরে আমরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে নেই, এটাকে ঠিক করে নিয়ে আসি। দেন উই হ্যাভ গন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, আমরা কনসালটেন্ট নিয়োগ করি, ইন্টারন্যাশনাল টেন্ডার হয়। ইন্টারন্যাশনাল টেন্ডারটা এর মধ্যে দেখা যায় 4টা লোক মানে কোম্পানি পার্টিসিপেট করে। অ্যাট লাস্ট দেখা যাচ্ছে যে 2টা কোম্পানি দে কোয়ালিফাই। একটা কোম্পানির অফার ছিল 137 মিলিয়ন প্লাস মাইনাস ইউরো, আরেকটা কোম্পানির অফার ছিল 260 মিলিয়ন ইউরো। 137 মিলিয়ন ইউরো যেটা আছে, আমরা পুরো কাগজপত্র নিয়ে রেডি করে মানে আমরা এই যে পারচেজ কমিটিকে প্রস্তাবটাকে নিয়ে যাই, এবং পারচেজ কমিটিতে যখন নিয়ে যাই তখন দেখা যায় যে সাইফুর রহমান সাহেব খুব ইন্টারেস্টেড ছিলেন যে মানে এটাকে থ্রু করানোর জন্য, কারণ ইট ইজ সাচ এ গুড প্রজেক্ট। এখানে শুধু যে ন্যাশনাল লেভেল পাসপোর্ট তা না, উই ওয়ার ডুইং দ্য ন্যাশনাল আইডি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল লেভেল ভিসা অ্যান্ড পাসপোর্ট। এবং আমাদের এই প্রোগ্রামটা ছিল 3.5 বছর থেকে 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশে অলমোস্ট 12 থেকে 13 কোটি আমরা ন্যাশনাল আইডি দিয়ে দিব। দ্যাট ওয়াজ দ্য প্রোগ্রাম। এবং এইখানে কি বলে এনআরডি একটা নতুন ডিপার্টমেন্ট হবে, আমরা পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে লোক নিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যেদিন পারচেজ কমিটি মিটিং হবে সেদিন দেখা যায় যে অর্থমন্ত্রী মহোদয় মিটিংয়ে আসলেন, এবং এসে মিটিং স্টার্ট করার আগে উনি একটা বক্তব্য দিলেন, অলমোস্ট 10 to 15 মিনিটস বক্তব্য। এবং বক্তব্যের মধ্যে পুরোটাই মিশন টেবিল পাসপোর্ট এই প্রস্তাব নিয়ে, এবং উনি টোটাল এবং একটা নেগেটিভ ইমপ্রেশন ডেভেলপ করলেন, যাতে বিভিন্ন সদস্যরা বুঝে নিয়েছেন যাতে এইটার পক্ষে আর কথা বলা যাবে না। বিশেষ করে ওনার অধীনস্থ মন্ত্রণালয় যেগুলো আছে, যেমন প্ল্যানিং মিনিস্টার এন্ড ফাইন্যান্স মিনিস্টার। প্ল্যানিং মিনিস্টার আন্ডারে আইএমডি থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তারা থাকে, তারপর হচ্ছে ইয়ারডি লোকজন থাকে, প্ল্যানিং মিনিস্ট্রি থাকে, এরা সবগুলো এসে এটাকে যাতে ওনাদের বিগ বস যেহেতু বলছেন আগে থেকে নেগেটিভ পজিশন নিয়ে থাকে, তো স্বাভাবিকভাবে ওনার নেগেটিভ পজিশনের কারণে ওনার বেশ কিছু মন্ত্রীও নেগেটিভ পজিশন নিয়েছে। আমি চেষ্টা করেছি এটাকে আমার প্রেজেন্টেশনটা করে এটাকে সেল করার জন্য, আইডিয়াটাকে, যে এটা দরকার, এখানে প্রতি বছর 2000 কোটি টাকা গভর্নমেন্ট রেভিনিউ আর্নিং পাবে, পাশাপাশি ন্যাশনাল আইডি হয়ে যাবে। এই ন্যাশনাল আইডি উইল হেল্প দ্য নেশন অ্যাজ এ হোল। এটা ইলেকশন কমিশনের কাজে লাগবে। It will support the security of the government. It will মানে stop the pilferage of the বিভিন্ন forgeries. এইটা রাখেন, এখন কথা হচ্ছে জিনিসটা হলো না, কোন জায়গায় দুর্নীতিটা হলো, কার কার ইনভলভমেন্টটা ছিল সেটা বলেন। আচ্ছা, এখানে দুর্নীতিটা যে জায়গাটায় আছে এখানে হলো না, সাইফুর রহমান সাহেব এটা আটকিয়ে দিলেন। এবং এখানে আমরা যতদূর জানি এটার পিছনে ছিলেন ছোটন এবং কোকো আর ছোটন, ওই ইয়েটার পিছনে, এইটার পিছনে, কারণ তারা আমাকে কয়েকবারই বলেছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হলো না যে কারণে, সেটা তো উনি যে 2টা পয়েন্টে হলো না, যে 2টা পয়েন্টের কারণে করো না, সেই 2টা পয়েন্টে কিন্তু ভ্যালিডিটি করে না। 1 নম্বর উনি বলেন যে এটাকে ক্যাবিনেট নিতে হবে। আমরা বললাম যে ক্যাবিনেট নেওয়ার কোনো কারণে নাই, কারণ এটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কমিটি কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে, প্রাইম মিনিস্টার সাইন আছে, সুতরাং ইট ইজ এনফোর্সড বাই দ্য ক্যাবিনেট, এটা কোনো প্রয়োজন নাই। তখন উনি বলেন যে এটা সিটিজেনশিপ, তোমার এটা আইডি কার্ড করতে গেলে ক্যাবিনেটে নিতে হবে। আমি সিটিজেনশিপ অ্যাক্ট পারমিট করে, সেটা উনি ধরে। তারপর আরেকটা বলেন যে ওনাকে ফান্ডের জন্য আমরা চিঠি দিয়েছি, তখন আমার জানা ছিল না যে আমরা আগে একটা চিঠি দিয়েছিলাম, ওনারা রেসপন্ড করেন নাই, বাট আমরা চিঠি দিয়েছিলাম। তার মানে উনি যে 2টা পয়েন্টে আটকালেন, সেই 2টা পয়েন্টই মানে ভ্যালিড না। আমি সেটাই কারণ এই এক্সপ্লেনেশনটা দিলাম। আর পরবর্তীতে আমি জানতে চেষ্টা করলাম, যেহেতু এটা হলো না, আমি ওনার থ্রু হিজ পিএস
আমি অন্য মানুষ লাগিয়ে জানার চেষ্টা করলাম যে কেন উনি হঠাৎ করে চেঞ্জ হলেন কেন, কারণ উনি তো, আমি যখন ফোনে কথা বলি, মিটিংয়ের ডেট নেই, তখন তো উনি খুব এনকারেজ ছিলেন এবং পরে চেঞ্জ। তো ওনার পিএসের মাধ্যমে আমি এটাকে জানলাম, মানে অন্য একটা থার্ড পার্সনের মাধ্যমে জানলাম যে উনি যখন গাড়ি করে, সেদিন উনি সিলেট থেকে আসছেন, এসে প্লেনে এয়ারপোর্টে নেমে গাড়ি করে আসতেছেন, তখন টনি ফোন করেছিল, ওনার ছেলে, বড় ছেলে নাসির রহমান, এবং ওনাকে মানা করছে to stop this project and not to allow to go through. Because নাসির রহমান আগে প্রথম যে একটা কোম্পানি ছিল, সেটা হচ্ছে ক্যানাডিয়ান নোট, তার একটা প্রস্তাব নিয়ে আসছিল, তারা বলতেছে বিও হিসেবে করবে সেই প্রজেক্টটাকে, বিও হিসেবে করবে, সেটাকে তো আমরা বের করে দিলাম। তখন তারা ওই টেন্ডারে পার্টিসিপেন্ট ডিসকোয়ালিফাই হলো। তারা চাচ্ছিল যেহেতু নাসির রহমান তার শেয়ার পাবে না, তার বিজনেস ইনভলভমেন্ট নাই, সেই জন্য এটা স্টপ করছে, আর কিছু না, সিম্পল অ্যাজ দ্যাট। টেলিটক সম্বন্ধে কিছু বলেন। টেলিটক সম্বন্ধে আমি এতটুকু জানি যে এই প্রজেক্টটাকে যথেষ্ট দুর্নীতি হয়েছে, এবং এটা আমাদের কোকো এবং বাবু সাইফুর রহমান সাহেবের আরেক ছেলে, ছোট ছেলে। এখানে কি পরিমাণ টাকা ডিল হয়েছে আমি তো জানি না, তবে মানে এটা শুনেছি আমি, ওই দু একজনের কাছে, তুহিন ওর কাছে একদিন আসছিল, অনেক কথা কমপ্লেন টমপ্লেন করলো, যাটুকু শুনেছি যে $10 মিলিয়ন, তো প্লাস মাইনাস টোটাল। কে পেয়েছে এটা? এই যে কোকো এবং তুহিন, সরি তুহিন তো না, কি বাবু, এটা তারা পেয়েছে। মানে এরকমই একটা কিছু হবে। বাট প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলিকমিউনিকেশনের বিষয়ে এখানে আমিনুল হক সাহেবের কোনো ইনভলভমেন্ট ছিল না এই টেলিটকে? আমিনুল হক সাহেবের ইনভলভমেন্ট তো এটা, ইনভলভমেন্ট এটা, এবং এখানে আমিনুল হক সাহেবও পাইছেন, মানে এটার মধ্যে হিজ অলসো কভার্ড উইদিন দিস। কি পরিমাণ পেয়েছে আমি জানি না সেটা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু আপনার ইনভলভমেন্ট হলো এই টেলিকমিউনিকেশনের প্রত্যেকটা ক্ষেত্রে। না, এটা আমাদের টেলিটকে তো আমার ইনভলভমেন্ট নাই তো। টেলিটক না, ওয়ারিড দেন আদার, ওইটা শুধু ওই যে যেটা বিটিআরসির সাথে রিলেভেন্ট ছিল লাস্ট পার্টে, তো বিটিআরসির চেয়ারম্যান যেহেতু হোম সেক্রেটারি ছিল, এবং হোম সেক্রেটারি হিসেবে হি ওয়ার্কড উইথ মি ভেরি ক্লোজলি এন্ড হি নোজ মি ভেরি ওয়েল, এবং ওনাকে আমি খুব ভালো জানতাম, তো হি হ্যাজ ডেভেলপড এ কনফিডেন্স অন মি, তো উনি আমার সাথে কথা বলতেন, এবং অনেকে মনে করতো যে বাবু সাহেবের কাছে গেলে বোধহয় কাজ হবে। তো এখানে আপনার একটা পার্সোনাল ইন্টারেস্ট জড়িত ছিল না? আমার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে আমি কোনো কাজ করি নাই, কিন্তু পরবর্তীতে যেমন আপনাকে এই যে বাড়িদের যে টাকাটা আমাকে মিলে দিয়েছো, আমি কিন্তু কখনো চাইনি, এটা কিন্তু কোকো নিজের থেকে দিয়েছে। সেটা তো লোক সামলাতে পারলেন না। আই এম সরি ফর দ্যাট। আপনার এই যে জঙ্গিবাদ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদ, এখানে কার কার দায়বদ্ধতা, আপনার দায়বদ্ধতা, এটা সম্বন্ধে একটু বলেন। জঙ্গিবাদের তো উত্থান হয়েছে, আমরা কার মদদে হলো, কি হলো, একটু ক্লিয়ারলি বলেন। মদদে আমি খুব একটা মানে মনে করি না যে এটাতে। No, আপনি you said something, try to remember. আমি ওইটা বাংলা, ওইটাতে আমি যাচ্ছি, কিন্তু দ্যাট ইজ এ লোকালাইজড প্রবলেম, সেটা আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে লোকালাইজড প্রবলেম, এবং সেখানে সর্বহারারা, ওইখানে ওই যে রানীনগর, আত্রাই, বাগমারা, এইসব জায়গায় বেশ কিছু লোক মেরে ফেলছিল, এবং ওই যে আমাদের দুলু তার ভাইকে মেরে ফেলছে, আগে ভাগনাকে মারছে, বেশ কয়েকজনকে মেরে ফেলছে। তো মেরে ফেলার পরে এরা করছে কি, বাংলা ভাইয়ের সাপোর্টটা নিয়েছে, এবং যেটা তারা খুব অন্যায় করছে, এই বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়েছে, এবং বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়ে ওইখানে ওরা আবার বাংলা ভাই ওরা ওই সর্বহারাদের মারছে, এবং সেই সময় আমাদের পুলিশ হ্যাজ নট ডান এট অল এ প্রপার জব, যেই জন্য আমরা এসপি কে, রাজশাহী যে তখন এসপি ছিল মাসুদ, পরবর্তীতে আমরা চাকরি খেয়েছি, এবং কি বলে আমরা স্টেপ নিয়েছি। আর সেই সময় তারা এইটাকে করতে গিয়ে ওই মানে বাংলা ভাইয়ের নামটা প্রকাশ পায়, এবং মিডিয়াতে সাংঘাতিক কাভারেজ পায়, এবং বাংলা ভাই মোটামুটি ইয়েতে যায়, এবং আমি মনে করি সেখানে সাথে জঙ্গিবাদের ইনভলভমেন্ট আছে, আমি মনে করি না সেটাকে, কারণ দ্যাট ওয়াজ এ লোকালাইজড, বাট সেটার কারণে মানে মানে বাংলা ভাই খুব এনকারেজড হিরো, নিজেকে হিরো মনে করছে, সেটা আমি মনে করি যে সেখানে তাকে বাংলা ভাইকে মানে ওই সময় ওই সাপোর্টটা দেওয়ার কারণে বাংলা ভাই বিকামে হিরো, এবং হিরোর কারণে এইরকম একটা করার মতো দুঃসাহসিকতা দেখাতে পারছে, দ্যাট আই এগ্রি। তো এখন পরবর্তীতে এই জঙ্গিবাদের মধ্যে যে শায়েক রহমান মেইন ছিল, হি ইজ দ্য মেইন ম্যান, কি বলে শায়েক আব্দুর রহমান, এবং শায়েক আব্দুর রহমান তিনি কিন্তু উনি নিজেই সিদ্ধান্ত নিতেন, এবং সিদ্ধান্ত নিয়ে হি ওয়াজ এ কাইন্ড অফ ডিক্টেটর,
যেটুকু আমরা বাদ দেন, আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনার যে ব্যর্থতা, 7ই আগস্ট বোমা হামলা হলো, তারপরে কি হলো, হোয়াট ওয়াজ দি ওপিনিয়ন অফ প্রাইম মিনিস্টার এন্ড আদার্স, এন্ড ব্যর্থতা এটা নিয়ে বলেন। এখানে তো ব্যর্থতা তো 17 আগস্ট, মানে 17 আগস্ট কত তারিখে যেদিন বোমা মারলো এটা দেখেছি ডেটটা। এনিওয়ে যেদিন বোমা মেরেছে 63টা ডিস্ট্রিক্টে বোমা মেরেছে, এবং সেদিন আমরা একটা মিটিংয়ে আমি ছিলাম, এবং একটা থেকে একটা খবর পাওয়ার পরে ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ ফর মি, অ্যান্ড আই ওয়াজ শকড, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি আপসেট যে এই জিনিসটা হলো কিভাবে। We cannot accept it because it is a coordinated and organized, well-planned operation. We have to consider in that way. এবং সেটাকে আমরা অফকোর্স আমি নিজেকে মনে করেছি এটা ব্যর্থতা, সেটা আমাদের সকলের ব্যর্থতা। এটা আমার এবং সেই ব্যর্থতার মধ্যে I should be the number one because I being the Home Minister I have to be the number one. তো সেটা আমি তো অ্যাকসেপ্ট করি। আর দ্বিতীয়ত আসতেছে, প্রাইম মিনিস্টার তখন চায়না ছিলেন, উনি চায়না থেকে আসার পর ওনাকে আমরা আসতে বলেছি, উনি চলে আসছেন। আসার পরে আমি দেখা করতে যে কথা ছিল, আমরা আলোচনা করে রেখেছিলাম যে I should be the first man to meet her and give the total explanation, কয়দিন ধরা পড়েছে, কি হয়েছে না হয়েছে, ইত্যাদি। বাট আমি ঢোকার আগেই ওইখানে ঢুকে গেছিল কি বলে আপনার কি বলে খন্দকার মোশাররফ হোসেন, আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস, এরা ঢুকে, যেহেতু বেশ কিছু হাতে নাতে ধরা পড়েছিল ওই জঙ্গি, তারা মানে যে বোমাটা রেখে চলে যাচ্ছিল, যাওয়ার পথেই হয়তো বোমাটা ফুটে গেল, তখন পাবলিকই ধরছিল এদেরকে। তো তাদের অনেক গুণাকে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা ধরেছি। সেরকম ভাবে দেখা গেছে বিভিন্ন মাদ্রাসা বা মৌলানা সাহেবরা অনেক ধরা পড়ে গেছিল, প্রায় 50-60 জন বা 70 জন বা 100 জন, মানে সেই সেম ডেতেই ধরা পড়ছে, এবং যারা মানে হাতে নাতে ধরা পড়া। তখন সেই জন্য তারা এসে বললো, এবং তাদের লিঙ্ক অনুযায়ী আবার আমরা যখন ধরা শুরু করছি, বিভিন্ন কমপ্লেন আসছে, এবং এখানে ওনারা যে কমপ্লেন করছেন আমার এগেনস্টে যে আমি হচ্ছি এই মানে সব মোল্লাদেরকে ধরে ফেলতেছি, এবং মান্নান ভূঁইয়ার কথা বলছেন যে মান্নান ভূঁইয়ার কথাতে বাবুল চলে হোম মিনিস্টার, এবং সে ডিপার্টমেন্টের সাথে ছাড়া কারোর কথা শুনে না, ইত্যাদি ইত্যাদি। লট মেনি কমপ্লেন্টস দে মেড টু প্রাইম মিনিস্টার। তো ম্যাডাম অফিসে যাওয়ার সাথে সাথে উনি এমন ক্ষেপে উঠলেন আমার উপরে, কি পাইছো তুমি, কয়জন আমেরিকার ধরলা, এটাকে ধরছো, সব মোল্লাকে ধরতেছো, তুমি জানো যে আমরা জোট আছে, আমাদের জোটের পার্টনার সব ধরে ফেলাইতেছি, ইত্যাদি ইত্যাদি। তুমি হচ্ছে মান্নান ভূঁইয়ার টেরো, মান্নান ভূঁইয়ার পিছু পিছু ঘুরো, আর হচ্ছে তুমি এখন কি মান্নান ভূঁইয়ার রয়্যাল এজেন্ট হচ্ছো, এরকম ভাবে কথা বলছো, রয়্যাল এজেন্ট হচ্ছো তুমি, হ্যাঁ, মানে এরকম ভাবে কথা বলে ফেলেন। আর আমি মানে বিলিভ মি, সেই সময় আমি বাড়িতে কেঁদে দিই, এমন একটা আমার রাগে, এবং আমি শুনে আমি বললাম, তখন আমি বললাম যে দেখেন যারা যারা ইনভলভ তাদেরকে ধরেছি, এবং প্রত্যেকটা লোক ইনভলভ, এবং এদেরকে আমাকে ধরতে হবে, আমি এখানে যে ইনভলভ না তাকে আমি ধরবো না। এবং আই টুক এ স্ট্যান্ড, এবং বলে যে আমি দেখতে চাই তুমি কাকে ধরছো এবং কয়জন ধরছো, কি ধরছো, লিস্ট চাই আমি। এবং নেক্সট ডেতে আই কেম এগেইন, আই হ্যাভ গিভেন দ্য লিস্ট, এবং আমি ওনাকে বললাম যে ইয়েস আমি মান্নান ভূঁইয়ার এখানে যাই, এই কারণে যাই, আমি কথা বলি শেখুর রহমানের সাথে, মোশাররফ গেছে কি মান্নান ভূঁইয়া 3 জন সিনিয়র মন্ত্রী, 3 জনের সাথে কথা বলি, কিন্তু 3 জনের মধ্যে আমি মান্নান ভূঁইয়াকে দেখি মোর রেশনাল কথা বলেন, আর ওনারা মোটিভেটেড কথা বলেন, সেই জন্য ওনার কাছে আমি বেশি যাই। আমি এইভাবে চলে আসছি। ওখানে এখন জঙ্গিবাদের সাথে জড়িত জি আপনাদের পার্টির কারা কারা ইনভলভ ছিল? জঙ্গিবাদের সাথে জড়িত আমাদের পার্টির মানে যেটা অভিযোগ আছে, পত্রিকায় অভিযোগ করে বিভিন্ন ভাবে, যেমন দুলুর কথা বলে, আমিনুল হকের কথা বলে, আমাদের কি আলমগীর সাহেবের কথা বলে, নাদিম মোস্তফার কথা বলে, আমাদের মিনুর কথা বলে মেয়র। কিন্তু আমাদের যখন ইনকোয়ারির পরে মানে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হলো, তখন কিন্তু এই নামগুলো আসেনি। এখন স্যার আপনার দুর্নীতি সম্বন্ধে কিছু বলেন। আমার দুর্নীতির মধ্যে হচ্ছে 3টা দুর্নীতির মধ্যে, আমি মেজর দুর্নীতির মধ্যে আমার ইনভলভমেন্ট হয়ে গেছে। সেটার মধ্যে একটা হচ্ছে ওয়ালটন, একটা হচ্ছে ওয়ালটন বসুন্ধরা ওয়ারিদ। এছাড়া আমি কোন মানে মাইনর দুর্নীতির মধ্যে যে জমির কথা বলেছি, সাভারের জমির কথা, আরো এরকম দুই একটা হয়তো থাকতে পারে। জমি আপনি করেছেন সাভারে 10 একর জমি, যেটা আপনার থাই অর্কিড একটা মানে কি জানি কি বলে থাই মাল্টিপল এগ্রো, জমিটার কারণেই তো ইমন ক্লোজ ফায়ারে পড়েছিল।
ইমন এটার কারণে ক্রস ফায়ারে হয়েছে, আমি এটা মানতে রাজি না। কারণ ইমন ক্রস ফায়ার এটার কারণে হবে সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। কিভাবে অ্যাকসেপ্ট করবেন? কারণ ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসাবে, এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমন নামে সাংবাদিক বিপদ পত্রিকায় যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিছে যে ইমান আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন আমি খোঁজ করছি এবং জানছি, তখনই আমি জানছি। এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমনে করে কি হলো, তো এটা র্যাব করেছে এবং র্যাবের কাছে খোঁজ নিয়ে জানতে পারবো। আপনার উৎকোচ বা আপনি যে অর্থ গ্রহণ করেছেন কার কার কাছ থেকে সেটা একটু বলবেন? আর আমি একটু বলিনি দুর্নীতির প্রসঙ্গ, তো তিনটার দুর্নীতির কথা বলেছি আমি। এটা ছাড়া আপনি যে অর্থ আমি আসতেছি সেটা আমি বলবো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি একটু বলে দিই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি মানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ারের পবিত্রতা আমি রক্ষা করছি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি কোনো দুর্নীতির মধ্যে কি ধরনের কার কার কাছ থেকে টাকা নিয়েছে? আচ্ছা, টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন, অনেক লোন ছিল বিভিন্ন ব্যাংকে, আমার প্রায় এখনো বিরাট অঙ্কের লোন আছে, এবং সেই লোনগুলো রিপেমেন্ট করার জন্য তারেক সাহেব আমাকে ইমিডিয়েটলি গভর্নমেন্ট ফান্ড করার পর 40 লাখ টাকা দিয়েছিলেন যাতে আমার লোনগুলো মেনটেন করতে পারি আমি। উনি তো পার্টির টাকা থেকে দিয়েছেন, ওই যে আমাদের ইলেকশনের টাকা বেঁচেছিল কিছু সেখান থেকে দিয়ে দিয়েছিলেন, আমি জানি না, বাট আমার মনে হয় সেটা। আচ্ছা, সেখানে গেল এটা। তার পরবর্তীতে আমার আরো অনেক টাকা লাগলো, কারণ আমি ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউটের জন্য প্রায় হিউজ টাকা, এখন একটা ডিস্ট্রিবিউটমেন্টের জন্য ডাউন পেমেন্ট লাগে 10%, প্রায় 80 লাখ টাকা, 70 লাখ টাকা, 60 লাখ টাকা, আবার অনেকে ডাউন পেমেন্ট বাড়াই দিচ্ছে 10% বেশি নেই। সেই জন্য এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আপনার তখন তারেক সাহেব বলে দিয়েছিলেন অবেদুল করিমকে একটু, তখন অবেদুল করিম আমাকে বিভিন্ন ধাপে ধাপে একবারে টাকা দেয়, প্রায় 2.5 কোটি টাকার মতো অবেদুল করিম সাহেব দিয়েছেন। আর তারপরে খোকা ভাইয়ের কাছ থেকে নিয়েছি 50 লাখ টাকা, আমাদের ইস্যুর পরবর্তী পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার জন্য খোকা ভাই দিলেন 50 লাখ টাকা। আর পরে আবার যখন ইলেকশন আসলো এখন এই তাছাড়াও 2006 সালে তারেক রহমান আপনাকে আরো একটা টাকা দিলেন, ইলেকশনের সময় আবার 50 লাখ টাকা দিলেন, যাতে তখন আমরা ওই ইনস্টলমেন্ট পেমেন্ট গুলো রেগুলার রাখতে পারি, আরো 50 লাখ টাকা। এছাড়া আর অন্য কোথাও এই টাকাগুলো কি আপনি পেমেন্ট করেছেন? এটা এখনো পেমেন্ট করিনি, বাট এটা লোন হিসেবে আছে। 2002 সালে আপনি টাকা নিয়েছেন, এখনো পেমেন্ট করেন নাই, তার অর্থ ইট ওয়াজ দি টোকেন অফ গিফট। এটা পার্টি থেকে দিয়েছিল তারেক রহমান। জি, পার্টি থেকে শুধু আমাকে না, এই ধরনের আরো অনেকেই এই সাপোর্টটা করেছে। কুয়েতে আপনি একটা ভ্রমণ করেছিলেন। কুয়েতে? I have never been to Kuwait. কুয়েতে আপনার ওকে। দেন পার্টি যে আপনি একটা কথা বলতেছিলেন যে পার্টির ইলেকশন ফান্ড আর পার্টি ফান্ড বিদেশ থেকে কিছু সংগৃহীত হয়েছিল, এটা সম্বন্ধে কিছু বলবেন? এটা না বললে ভালো না, এটা রেকর্ড থাকা উচিত না। না, একটু বলেন, আমরা শুনি। এটা মানে এটা তো স্টেট মানে আমি মানে একটু তাহলে কেয়ারফুলি বলি, যাতে, কারণ স্টেট লেভেলের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, এই জন্য আমার মনে হয় এই জিনিসটা একটু কেয়ারফুলি বলা উচিত। এটা আমাকে, আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড, এবং মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র অ্যান্ড হু ইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামাল সিদ্দিকী। তো ডাক্তার কামাল সিদ্দিকী খুব খেপে টেপে রয়েছেন, এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টির, এই পার্টির জন্য কুয়েতের কাছেও টাকা চায়, সৌদি আরবে টাকা চাইছে, পাকিস্তানের কাছ থেকেও টাকা চাইছে, এবং টাকা নিছেও, এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছে। উনি খুব খেপে টেপে এই কথা বলতে। কি পরিমাণ টাকা থেকে এসছে আসছে কত আমি জানি না, কিন্তু ওই কামাল সিদ্দিকের ভাষা 3 দেশ থেকে প্রায় 300 মতো। টাকাটা কার কাছে আছে? টাকাটা কার কাছে আছে একজ্যাক্টলি তো বলতে পারবো না, তো এটা আমরা ধারণা করি, অনেকে মনে করে পাকিস্তানের টাকাটা হয়তো শাহাদুল কাদের চৌধুরী গেছে, আর কুয়েত বা ইয়ে থেকে যেগুলো আসছে সেটা হয়তো তারেক সাহেবের তার বিভিন্ন লোকের কাছে রাখছে। যেমন তারেক সাহেব রাখতে পারে ওনার আইএসডি গ্রুপের ফ্রেন্ডদের কাছে রাখাটা আপনিও তো খুব ক্লোজ ছিলেন। আমি ক্লোজ থাকলেও তারেক সাহেব আবার এখানে আবার যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলতেন। আমি তারেক সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা এখানে,
আই হ্যাভ আস্কড হিম যে কত টাকা, কারণ উনিও টাকা করে ফেলে যে পার্টির টাকা নাই, এইটা পার্টির টাকা লাগবে। আমি ওনাকে বলি যে কেন আপনার টাকা পাইছেন তো? উনি প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে উনি স্বীকার করছেন। তবে আমি যখন অ্যামাউন্ট বললাম উনি অত অ্যামাউন্ট উনি মানতে রাজি হন, উনি না আরো কম পাইছে, এত যত বছর দেন এরকম। এক্ষেত্রে আপনার দুর্নীতি সম্বন্ধে আপনি কি অনুতপ্ত? আপনি যে পরিমাণ দুর্নীতি করেছেন? আমার ওই যে তিনটা আমি বলেছি, অফকোর্স আমি অনুতপ্ত, আই ফিল ভেরি ভেরি সরি অ্যাবাউট ইট, এবং আমি অনুতপ্ত এবং আই ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু দি নেশন অর দি পিপল আমার মনে হয় ইউর ডিড মিস্টেক? আমার মনে হয় নেশনকে বলাটা কি ঠিক হবে? Okay, to your confession. To my confession, I can say always. Yes. My confession, yes, I am sorry to the extreme, and আমি নিজেকে মোটামুটি দুর্নীতির বাইরে রেখেছিলাম, কিন্তু এই তিনটা আমাকে কেন আল্লাহ পাক জানেন আমার মাথায় ঝুঁকে গেল, এবং আমি এটার মধ্যে ইনভলভ হলাম, এবং এটার জন্য আমি আসলে খুব অনুতপ্ত, দুঃখিত, এবং আমি নিজেকে গিল্টি ফিলিংস আমার আছে। ওভারঅল আপনার বর্তমান অবস্থানে পার্টি সম্বন্ধে, বিএনপি পার্টি বা বিএনপি সম্বন্ধে আপনার মন্তব্য? বিএনপি সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে, অ্যাজ এ হোল বিএনপি পরিবারতন্ত্রের মধ্যে ঢুকে গেছে, এবং সংস্কার দরকার কিনা? অবশ্যই সংস্কার দরকার, এবং সংস্কারের জন্য আমাদের গঠনতন্ত্র সংস্কার ইজ দ্য ফার্স্ট ফেজ হওয়া উচিত, এবং এটা হওয়া উচিত, এবং চেয়ারপারসনের যে অথরিটি, একক অথরিটি, সেটাকে আরো লিবারালাইজড এবং ডাইলুটেড করা উচিত। আচ্ছা, তদ্রুপ অন্যান্য পার্টি সম্বন্ধে আপনার মন্তব্য? অন্যান্য পার্টি সম্বন্ধে একই জিনিস, আওয়ামী লীগের একই অবস্থা। শেখ হাসিনা পার্টি সভাপতি হিসাবে টোটাল অথরিটি অফ দ্য পার্টি, এবং একইভাবে বিএনপির মতন ওনারও গঠনতন্ত্র করা আছে, তো সেটাও আমি মনে করি সেই জিনিসটা থাকা উচিত না, এবং সেই জিনিসটাকে ঠিক অন্যান্য পৃথিবীর দেশগুলোর মধ্যে যেভাবে পার্টির গঠনতন্ত্র হয় সেই একইভাবে হওয়া উচিত। সেখানেও কি ওই সব পার্টির মধ্যে যে দুর্নীতি হয়েছে বলে কি আপনি মনে করেন? পার্টির নেতাদের? হ্যাঁ, দুর্নীতি তো আছে, তাদের মধ্যে ডেফিনেটলি আছে। যে দেশটা কিভাবে উন্নতি হতে পারে? আমি মনে করি at the moment it is an opportunity for the country, for the nation, for the people, for the ruling government. Certain works which is very difficult for a political government, but this government can do those critical jobs and odd jobs. And যে জিনিসটা কাজ করতেছে বর্তমান গভর্নমেন্ট, I appreciate that, I acknowledge that, I support that. Thank you very much.